দেখো আমি ফার্স্ট থেকে আমরা মিড টার্মের আগে পর্যন্ত যে ধরনের টপিক বা যেগুলো টপিক আসলে কমপ্লিট করেছি সবগুলোর উপর একটা শর্ট রিভিউ নেব। এবং আমরা স্টার্ট করেছিলাম অর্ডার এবং ডিগ্রি থেকে এবং ফাইনালি অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পর্যন্ত শেষ করেছিলাম। সো ডিগ্রি রিলেটেড কি তোমাদের প্রবলেম আছে এখনো কোনো? আপাতত নেই স্যার, ওই যে জাস্ট একটা তো প্রবলেম ছিল, সেটা রুটটা ধরা নিয়ে। ডিগ্রি ভেরি ইজি একটা পার্ট। তারপরেও আমি একটু শুরু করি স্টার্ট থেকেই। জি স্যার। বেসিক্যালি তোমার ডিগ্রিটা ছিল হচ্ছে highest derivative terms in any differential equation is called degree। অর্থাৎ কোন ডেরিভেটিভে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ যেই ডেরিভেটিভ টার্মটা থাকবে সেটাকে আমরা আসলে ডিগ্রি বলবো। এবং দেন অর্ডার বলবো তাকে। এন্ড ডিগ্রিটা ছিল হচ্ছে পাওয়ার অফ হাইয়েস্ট ডেরিভেটিভ। এই যে আমরা যে হাইয়েস্ট ডেরিভেটিভটা সিলেক্ট করি, এই হাইয়েস্ট ডেরিভেটিভের যে পাওয়ার, সেটাকে বেসিক্যালি আমরা ডিগ্রি বলি। অর্ডার তুমি যে কোনো ফর্ম থেকেই আইডেন্টিফাই করতে পারবা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেটা রেডিক্যাল হোক অথবা নন রেডিক্যাল হোক। বাট ডিগ্রি যখন তুমি ক্যালকুলেট করতে যাবা, তখন কিন্তু তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ফ্রি ফ্রম রেডিক্যাল টার্মসে নিয়ে নিতে হবে। অর্থাৎ যেখানে কোনো ধরনের ফ্র্যাকশন থাকবে না, নেগেটিভ পাওয়ার থাকবে না, কারণ ডিগ্রি মাস্ট বি পজিটিভ নাম্বার। সো যদি তোমার কখনো দেখো 1/3 বা 2/5 এরকম ফ্র্যাকশনাল পাওয়ার আছে কোনো ডিফারেন্সিয়াল টার্মের উপর, দেন তোমার কাজ হবে হচ্ছে এইটাকে তোমার ইন্টিজার ফর্মে কনভার্ট করা, এবং দেন তুমি ফাইনালি হচ্ছে তার ডিগ্রি বের করবা। জাস্ট এটার একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দেই। সাপোজ তুমি মনে করো এখানে 3 কিউব রুট ওভার d square y over dx square plus y equal to root over dy over dx plus 1 এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সিস্ট আছে। তো এই ক্ষেত্রে তুমি কিন্তু অর্ডারটা দেখে আইডেন্টিফাই করে ফেলতে পারবা, কারণ তোমার ইন্ডেক্স পাওয়ারের উপর তোমার বেসিক্যালি অর্ডার কখনো ডিপেন্ড করে না। অর্ডার অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইটস ডেরিভেটিভ টার্ম। সো এইখানে দুই ধরনের ডেরিভেটিভ আছে, যার ভিতর হাইয়েস্ট হচ্ছে এটা, তার মানে অবভিয়াসলি দিস ইজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাট তুমি যখন ডিগ্রি ক্যালকুলেট করতে যাবা, তখন তোমার কিন্তু এইখানে রেডিক্যাল টার্ম চলে আসছে, এইখানে কিউব আর এইখানে হচ্ছে 2। সো এই রেডিক্যাল টার্মটাকে তোমার প্রথমে হচ্ছে ভ্যানিশ করতে হবে। সো যদি রেডিক্যাল টার্মটাকে ভ্যানিশ করো, দিস ইকুয়াল টু দিস and dy by dx plus 1, this is half 1/3 এবং 1/2, এই দুইটা টার্ম তোমাকে ভ্যানিশ করতে হবে। এবং আমরা ছোটবেলা থেকে জানি যে যদি কোনো ফ্র্যাকশন টার্ম ভ্যানিশ করি বা তাকে যদি ইন্টিজারে কনভার্ট করি, তোমার এদের যে লিস্ট কমন মাল্টিপল আছে 3 এবং 2, এই লিস্ট কমন মাল্টিপল দ্বারা উভয় পক্ষে গুণ করে দিতে হবে। সো 3 এবং 2 লিস্ট কমন মাল্টিপল কত? 6। সো তুমি উভয় পক্ষে 6 দ্বারা গুণ করে দেবা। সো যদি গুণ করে দাও, তাহলে তুমি ফাইনালি পাবা হচ্ছে d square y over dx square plus y 3 times 2 is equal to dy over dx times 3। সো এই জায়গা থেকে তুমি হচ্ছে ডিগ্রি ক্যালকুলেট করবা, এবং হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে তোমার এইটা, তার মানে ডিগ্রি তোমার এই পার্টের উপর ডিপেন্ডেন্ট। সো এই পার্টের উপর ডিগ্রি কখনো ডিপেন্ড করবে না। তো যেহেতু এইটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, so degree of this differential equation 2 and order of this differential equation 2, তার মানে this is a second order second degree non-linear differential equation। so এভাবে তোমরা বিভিন্ন ধরনের ডিগ্রি ক্যালকুলেট করতে পারবা।
দেন আমাদের তার পরবর্তী একটা প্রধান পার্ট ছিল how to form differential equation from any solution or any normal equation. এবং এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার ক্ষেত্রে আমরা একটা জিনিস অবশ্যই আমলে নিতাম সব সময়, যে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোন একটা নরমাল ইকুয়েশনের যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেই ইকুয়েশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে তার অর্ডার হবে কত, 2 তত। অর্থাৎ যদি 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে তার অর্ডার হবে সেকেন্ড অর্ডার, যদি 3টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে তার অর্ডার হবে থার্ড অর্ডার। এভাবে n টার্মস যদি আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে তার অর্ডার হবে কত, nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো বেসিক্যালি এটা হচ্ছে এরকম, যদি সাপোজ কখনো y ইকুয়াল টু ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d এরকম একটা নরমাল ইকুয়েশন আমার দেওয়া আছে, যদি এই নরমাল ইকুয়েশন আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে চাই তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো আমরা। কেন? কারণ 1 2 3 4 চারটা আরবিট্রারি কনস্ট্যান্ট এক্সিস্ট এখানে। তার মানে একে আমার কয়বার ডেরিভেটিভ করতেই হবে, 4 টাইমস। 4 টাইমস ডেরিভেটিভ করলে আমি হচ্ছে চারটা অর্ডার পাবো এবং ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। সাপোজ তোমার এইখানেও দেওয়া আছে b প্লাস d, তাহলে এই ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা? স্যার তিনটা। তিনটা কিন্তু a b এবং d। সো তোমার এই ইকুয়েশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে সেটা হচ্ছে কি থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে তুমি একে 3বার ডেরিভেটিভ করতে পারবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি ফাংশনটাকে যতটা সুন্দরতম একটা পজিশনে রেখে তার ডেরিভেটিভ করার ট্রাই করবা, তাহলে তোমার যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো আছে এগুলো ধীরে ধীরে কি আসলে ভ্যানিশ হতে থাকবে। সো আরবিট্রারি কনস্ট্যান্ট ভ্যানিশ হলে অটোমেটিক্যালি কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে, ক্রিয়েট হয়ে যাবে। তো যদি কখনো আরবিট্রারি কনস্ট্যান্ট ভ্যানিশ করতে না পারো বাট তোমার ডিফারেন্সিয়াল যতগুলো করা প্রয়োজন তুমি করে ফেলছো, তখন কিন্তু তোমাকে ইলিমিনেট করতে হবে। অর্থাৎ যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো থাকবে সেই আরবিট্রারি কনস্ট্যান্টের মানগুলো কি বের করে নিতে হবে। আমরা কিন্তু এরকম একটা প্রবলেম দিয়েছিলাম আমাদের সিটিতে ক্লাস টেস্টে, যে ওইখানে তুমি ওইটাকে তুমি 2 ভাবেই করতে পারো। তুমি বিভিন্ন ভাবে সাজিয়ে আরবিট্রারি কনস্ট্যান্ট ভ্যানিশ করেও করতে পারো, আদারওয়াইজ তুমি যদি সাকসেসিভলি 2বার ডেরিভেটিভ করে দাও তাহলেও কিন্তু তোমার প্রবলেমটা হবে। আমরা যেটা এক্সাম্পলে আমি পরে যেটা করে দিয়েছিলাম, তোমাদের কিন্তু সাকসেসিভলি 2বার ডেরিভেটিভ করে দিয়েছিলাম, দেন বলেছিলাম কি এনি হাউ এ এবং বি কে ক্যান্সেল করার জন্য। অর্থাৎ সেখান থেকে যদি ইলিমিনেশন স্থাপন বলি, যেটাই বলি না কেন, যদি কনস্ট্যান্ট গুলা ভ্যালু বের করতে পারি ইলিমিনেশন করে, জাস্ট ভ্যালু গুলা কি এইসব জায়গাতে বসিয়ে দেব যেখানে কনস্ট্যান্ট থাকবে, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। তো আগেরটা যেমন 4টা এখানে 3টা থাকবে, এটা 3টা করার আগে একটা কাজ করে নেবা, তুমি ওই 2টাকে একটু কমন নিয়ে নেবা, যেখানে 2টা একসাথে আছে। যদি এরকম থাকে কখনো যদি পাও, তাহলে তোমার এটা সুন্দর দেখা গেল যে এখানে আসলে 3টা যে কনস্ট্যান্ট আছে এটা আসলে ভিজিবল হয়ে যাবে। আদারওয়াইজ তো মনে হতে পারে যে 1টা 2টা 3টা 4টা, তখন তো একটা ইনভিজিবলের ভিতর থাকে। সো এইভাবে যদি কমন নিয়ে নাও সেই ক্ষেত্রে একটু ইজি হবে। জাস্ট এটাকে তুমি 3বার ডেরিভেটিভ করে দিবা। আগেরটা কিন্তু ডেরিভেটিভ বের করা অনেক ইজি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে যদি এটা ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d তুমি 4বার ডেরিভেটিভ করে দিলেই কিন্তু ওটার ইকুয়েশন পেয়ে যাবে। এটার ক্ষেত্রেও তুমি দেখতে পারো যে এটা আসলে কয়বার করতে হইতে পারে। একবার যদি করো 3 কি হবে a x স্কয়ার প্লাস, একবার যদি করো এখানে কত আসবে 2
y is x plus 1 যদি দুইবার করো 6ax plus 2 times করলে 3 into 2 যদি 3 times করো কত আসবে 6a যদি 3 times করি কত আসবে y3 equal to 6a খেয়াল করে দেখো তোমার এই ডেরিভেটিভ তুমি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছো d স্কয়ার আর d কিউব y বাই d x কিউব ইকুয়াল টু 6a তার মানে তুমি কিন্তু আরেকবার করলে এটা 0 হয়ে যাবে এই ভ্যানিশ হয়ে যাবে না টোটালি ইয়েস স্যার বাট আরেকবার তো করতে পারবো না স্যার কিন্তু তুমি কিন্তু আরেকবার কি এখানে আসলে করতে পারবা না তো তুমি যখন আরেকবার করতে পারবে না তখন তোমার আসলে কাজটা কি হবে এনি হাউ এই ইকুয়েশন থেকে কি এর মানটা বের করা তাই না যতগুলা ইকুয়েশন আমাদের এখানে ক্রিয়েট হয়েছে সকল ইকুয়েশন থেকে কি করতে হবে তোমাকে এর মানটা ক্রিয়েট করতে হবে এখন তুমি এর মান কিভাবে ক্রিয়েট করবা এইখান থেকে এর মান তুমি আসলে কিভাবে ক্রিয়েট করবা এই ইকুয়েশন থেকে এইখানে কিন্তু তোমার বিভিন্ন ধরনের প্রতিস্থাপন বা হচ্ছে এলিমিনেশন প্রক্রিয়া অবলম্বন করতে পারে যাই হোক আমি যে কোনো একটা ইকুয়েশন নিয়েছি সাপোজ এটা যদি এরকম আসছে তার মানে এর মান এখান থেকে বের করতে হবে সো এর মান যদি এখান থেকে আমি বের করতে চাই খেয়াল করে দেখো এর মান যদি তুমি এই এর যে মান আছে এটা যদি তুমি এইখানে বসাও এটা আসলে কি তখন বি এর মান চাবে না এর মান বসাই বি এর মান চাবে না খেয়াল করে দেখো এখানে এর মান বসাই এটা কি হবে y2 সমান 6 into y3x plus 2b তাই না তার মানে b সমান পাবো কত half y2 minus 3x y3 equal to b এটা পাবো না b এর মান half y2 minus 3x y3 দেন তুমি b এর মান আবার এইখানে বসায় দাও তুমি যদি b এর মান এখানে বসায় দাও এইখান থেকে তখন a এর একটা মান পাবা না খেয়াল করে দেখো তুমি কিন্তু এনি হাউ এর মান তোমার যে ইকুয়েশন গুলো আছে তাদের ভিতর থেকে তুমি বের করবা এর মান বের করা তোমার আরো প্রসিডিউর থাকতে পারে বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে আমি যদি এই এর যে মান পেয়েছি এটা যদি এইখানে বসায় দিই তাহলে কিন্তু এই বি এর মান চাই কারণ এখানে বি এর মান প্রয়োজন হয় সো এর মান আমি পেয়ে গেলাম এইখানে বসাইলাম বি এর মান আবার আমি পেয়ে এইখানে বসাইলাম বসানোর ফলে খেয়াল করো টোটাল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেটা কিন্তু একটা টোটাল যে ইকুয়েশনটা সেটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে এবং তুমি যদি মান বসিয়ে দাও যে মানগুলো আসবে টোটাল সেম টোটাল গুলো নিয়ে আসলে যে ইকুয়েশনটা হবে সেটা হবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এনি আদার্স সাপোজ তোমার একটা ইকুয়েশন আছে এরকম y equal to ax plus b ln x তোমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে সেকেন্ড অর্ডার তার মানে দুইটা কনস্ট্যান্ট সো এনি হাউ তোমাকে এই a কেও ক্যান্সেল করতে হবে b কেও ক্যান্সেল করতে হবে দেন তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবে তুমি কিভাবে ক্যান্সেল করবে তোমার ক্যান্সেল করার একমাত্র ওয়ে হচ্ছে কি ডেরিভেটিভ সো তুমি একবার ডেরিভেটিভ অবলম্বন করবা a পাবা প্লাস b বাই কত পাবা x পাবা তুমি কিন্তু চাইলে এখানে আরো একবার ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে পারো আরেকবার যদি ডেরিভেটিভ অ্যাপ্লাই করো কত পাবা মাইনাস বি বাই এক্স স্কোয়ার তাই না খেয়াল করে দেখো তোমার কিন্তু ক্যান্সেল হয় নাই তুমি কিন্তু আর ডেরিভেটিভও করতে পারবে না তার মানে এই যে তিনটা ইকুয়েশন আছে তিনটা ইকুয়েশন থেকে এ বির মান বের করে তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও তাহলেই কি তুমি টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসলে পেয়ে যাবা সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো মাইনাস এক্স স্কোয়ার y2 সমান b এর মান পাবা b এর মান যদি তুমি এইখানে বসাও a এর মান পাবা না b এর মানটা যদি তুমি এই জায়গাতে বসিয়ে দাও তুমি কি a এর মান পেয়ে যাবে না খেয়াল করে দেখো তুমি a এর মানও পেয়ে গেছো তুমি b এর মানও পেয়ে গেছো এই দুইটা ভ্যালু যদি তুমি এক নং সমীকরণ আমাদের যেটা দেওয়া ছিল সেখানে যদি বসাও তাহলে কি ab ক্যান্সেল হয়ে যাবে না এবং তোমার ডিফারেন্সিয়াল টার্মটা কি ক্রিয়েট হয়ে যাবে এবং তুমি বলতে পারো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড
ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এইভাবেই তোমাকে বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করে আসলে এদের মান বের করতে হবে। হয়তো লাকিলি কোশ্চেন যদি তোমার মনের মতো হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো তোমার জন্য ইজি হয়ে যাবে, দেখা গেল ডেরিভেটিভ করে দিলা, ক্যান্সেল হয়ে গেল। বাট তাহলে একটু মনের মতো করিয়েন স্যার। যদি হইলো ডেরিভেটিভ করলা বাট ক্যান্সেল হলো না, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই সাবস্টিটিউশন ও এলিমিনেশন এই প্রসিডিওর গুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, করে সমাধান করতে হবে ইকুয়েশনের, সমাধান করে এ বি সি ডি যতগুলো কনস্ট্যান্ট থাকবে সেই সকল কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করতে হবে। তো এটা ছিল ফর্ম অফ এনি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা তো জাস্ট আমি দুইটা এক্সাম্পল দিলাম, বাট এই থিংটা মাথায় রেখে তুমি যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আসলে সলভ করতে পারবা, এই থিংটাকে মাথায় রেখে। এবং আমরা নেক্সট স্টাডি করেছিলাম হচ্ছে হাউ টু সলভ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে যে ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের অনেক কাজে লাগে, যেমন ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, পলসার, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জগতে আমরা যত রকমের ওয়েভ ইকুয়েশন দেখি, মানে তরঙ্গের সমীকরণ, সব ধরনের সবাইকে কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্লেইন করা যায়। এই যে আমরা যে হিট ইকুয়েশন, মানে একটা জিনিস আসলে ঠান্ডা নাকি গরম, কতটুকু ঠান্ডা কতটুকু গরম, টেম্পারেচার কিভাবে ইনক্রিজিং ডিক্রিজিং হচ্ছে, এই সব কিছু কিন্তু আমরা আসলে এক্সপ্লেইন করতে পারি হিট ইকুয়েশনের মাধ্যমে। তো এইগুলো তোমরা পাবে যদি তোমরা কখনো ফোরিয়ার বা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই ধরনের কোনো কি বলবো যে আপডেটেড যদি যখন টপিক পড়বা ওইসব জায়গাতে দেখবা যে ফোরিয়ারের মাধ্যমে ল্যাপ্লাস, ফোরিয়ারের মাধ্যমে বা ল্যাপ্লাসের মাধ্যমে বা ইনভার্স ফোরিয়ার বা ইনভার্স ল্যাপ্লাসের মাধ্যমে ওয়েভ ইকুয়েশন বা হিট ইকুয়েশন এদের আসলে তোমাদের সলিউশন করা লাগতে পারে। যাই হোক, আমরা এখানে স্টাডি করছিলাম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 6টা মেথড। যার প্রথম মেথড ছিল হচ্ছে ভেরিয়েবল সেপারেবল। ফার্স্ট মেথড কি ছিল আমাদের? ভেরিয়েবল সেপারেশন মেথড। এবং এই ভেরিয়েবল সেপারেশন মেথডের প্রথম এবং প্রধান কাজ ছিল হচ্ছে ইকুয়েশন গুলোকে, তোমার ভেরিয়েবল গুলোকে সেপারেবল করা। অর্থাৎ তোমার কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই বা ততোধিক যত রকমের ভেরিয়েবলের মাধ্যমে কনস্ট্রাক্ট করা থাকে, তুমি সেই ডিফারেন্স যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে কিন্তু তোমার এক্স ওয়াই জেড 3 ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন টার্ম নিয়ে থাকবে। তোমাকে অবশ্যই এক্স ওয়াই জেড বা এনি আদার্স যদি ভেরিয়েবল এক্সিস্ট থাকে সবাইকে কিন্তু সেপারেবল করতে হবে। অর্থাৎ এক্স গুলোকে একসাথে, ওয়াই গুলোকে ডিওয়াই এর সাথে, জেড গুলোকে জেড ডিজেড এর সাথে তোমাকে একসাথে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারো তাহলে ফাংশন ইজ ভেরিয়েবল সেপারেবল। এবং দেন ইন্টিগ্রেটিং বোথ সাইড, তুমি উভয় পাশে ইন্টিগ্রেটিং করে হচ্ছে তার ভ্যালুটা নিয়ে আসতে পারবা। সাপোজ ভেরিয়েবল সেপারেশনে বলি কি, যদি ডিওয়াই বাই ডিএক্স ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম এরকম লাইক দিস, এটা তো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির একটা স্ট্যান্ডার্ড ফর্ম। আরো একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির dx প্লাস and dy is equal to 0। সো যেই ফর্মে থাকুক না কেন, যদি তুমি তাকে ভেরিয়েবল সেপারেবল করতে চাও অবশ্যই f of x dx হবে, আরেকটা কি হবে f of y dy হবে। অর্থাৎ এই দুইটা ইকুয়েশনকে এনি হাউ তোমাকে এই জায়গাতে ট্রান্সফর্ম করতে হবে, যেভাবেই থাকুক না কেন, যে আকারেই থাকুক না কেন, তোমাকে dx এর সাথে x, dy এর সাথে y গুলোকে নিয়ে আসতে হবে। দেন তুমি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেবা। ইন্টিগ্রেশনের যথাযথ রেজাল্ট তুমি যদি সাবস্টিটিউট করতে পারো দেন দিস ইজ ইওর কারেক্ট আনসার। সো লাইক আমি একটা एग्जांपल দেই ভেরিয়েবল সেপারেবল। সাপোজ মনে করো আছে x স্কয়ার dy প্লাস 1 প্লাস y স্কয়ার dx is equal to 0। যে এইটাকে আসলে আমি কিভাবে কোন প্রক্রিয়ায় সলভ করব, এটাকে কিন্তু অনেক প্রক্রিয়ায় সলভ করা যেতে পারে। যেহেতু এটা নন লিনিয়ার, লিনিয়ারে সলভ করা যাবে না, এটাকে আবার দেখতে হবে যে এক্সাক্ট হয় কিনা। সো এটা কিন্তু এক্সাক্ট প্রক্রিয়া যদি হয় এক্সাক্ট সলভ করতে পারবা, আদারওয়াইজ
এটা যদি তোমার ভেরিয়েবল হোমোজেনাস হয়, হোমোজেনাসে সলভ করতে পারবা। আদারওয়াইজ এটা যদি তোমার এনি আদার্স, মানে আমরা যে ধরনের ফর্ম গুলো পড়েছি সেই ফর্মের কোন একটাতে যদি বিলং করে, তুমি সেই প্রক্রিয়াতেই সলভ করতে পারবা। তবে অবশ্যই তুমি খেয়াল করবা যে তুমি যদি ভেরিয়েবল সেপারেবল সলভ করতে পারো, দিস ইজ ইজি। ওর তুমি যদি এক্সাক্ট প্রক্রিয়া সলভ করতে পারো, দিস ইজ মোস্ট ওয়েলকাম। কারণ এক্সাক্ট ভেরিয়েবল সেপারেবলে প্রবলেমের সলিউশন ড্র করাটা মোটামুটি অন্য যে কোনো প্রক্রিয়ার চাইতে ইজি হয়। তারপরে আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম যে ভেরিয়েবল সেপারেবল আমরা আসলে কখন ইউজ করব, যদি দেখি এক্স এবং ওয়াই এর ফাংশন গুলো পরস্পরের সাথে মাল্টিপল আকারে আছে, যোগবিয়োগ আকারে আছে না। যদি এক্স প্লাস ওয়াই এইভাবে থাকে, তুমি কিন্তু তাকে ভেরিয়েবল সেপারেবল করতে পারবা। এখানে যদি আমি একটা ওয়াই যোগ করে দেই প্লাস দিস, এটাকে কিন্তু তুমি ভেরিয়েবল সেপারেবল মানে প্রক্রিয়ায় নিয়ে যেতে তোমার হিউজ পরিমাণ টাফ হবে। আমি ঠিক জানি না আসলে হবে কিনা, তারপরেও আমি এটার একটা এক্সাম্পল দিলাম। কারণ ওয়াই ডি ওয়াই আবার এক্স স্কোয়ার ডি ওয়াই আছে, সো এই দুই জায়গা থেকে যদি এক্স এবং ওয়াই কে আলাদা করতে চাও, এটা আসলে মনে হয় কোয়াইট ইম্পসিবল কেসের দিকে যাবে। বাট কারণ কি, এক্স এবং ওয়াই গুণ আকারে নেই, আর আসলে যোগফল আকারে আছে। সো এই যোগফল থাকার কারণে কিন্তু এখানে সেপারেবল ইউজ করতে পারবো না। সাপোজ আসলে এইটা নাই, তুমি একটা জিনিস খেয়াল করো, এক্স কিন্তু ওয়াই এর সাথে গুণাকারে আছে, এইখানে ওয়াই কিন্তু এক্স এর সাথে গুণাকারে আছে না। এগুলো কিন্তু সিম্পল বিষয়, তোমার এইগুলাই কিন্তু থিঙ্কিং করতে হবে খুবই অল্প সময়ের ভিতর প্রবলেম সলিউশনের ক্ষেত্রে। তুমি যদি এটা আইডেন্টিফাই করতে যাও, তিনটা প্রক্রিয়া এটার ভিতরে অ্যাপ্লাই করে দাও, পরে যদি সলভ করা ট্রাই করো যে হ্যাঁ এই প্রক্রিয়া সলভ করবো, তোমার কিন্তু তিন প্রক্রিয়া আইডেন্টিফাই করতে যে তোমার সময় 10 মিনিট এখানেই চলে গেল। সো আগে থেকে যদি প্র্যাকটিস করতে থাকো অনেকগুলো প্রবলেম, তখন অটোমেটিক্যালি কিন্তু কি এটা তোমার ভিতরে গ্রোথ হয়ে যাবে, যে এই প্রবলেমটাকে তুমি আসলে কিভাবে সলভ করবা। সো এটা যেটা বলছিলাম যে গুণাকার আছে বিধায় একে আমরা অতি ইজি মানে অনেক সহজ প্রক্রিয়ায় ভেরিয়েবল সেপারেবল করে ফেলতে পারি। খেয়াল করো, কেউ যদি মনে করো যে এটাকে এই পাশে নেই, নেগেটিভ হয়ে যাবে, দিস ইকুয়াল টু না ইকুয়াল টু মাইনাস, ওই পাশে নেই, এটা কি নেগেটিভ হয়ে যাবে। এই জায়গা থেকেও ভেরিয়েবল সেপারেবল করতে পারো, বা উভয় পক্ষে এক্স স্কয়ার 1 + y স্কয়ার ভাগ করেও কি ভেরিয়েবল সেপারেবল করতে পারো। এখান থেকে যদি নিয়ে আসো, dy এর নিচে চলে আসবে কত 1 + y স্কয়ার, আর মাইনাস dx এর নিচে চলে আসবে কি x স্কয়ার। খেয়াল করে দেখো, একদম ভেরিয়েবল সেপারেবল। So now integrating both sides, this tan inverse y minus this is dx over x স্কয়ার, একে যদি ইন্টিগ্রেশন করি কত আসবে, x টু দি পাওয়ার n এর ফর্ম কিন্তু -2 + 1 -2 + 1, তার মানে -1/x, তাই না? এটা আসার কথা না। সো মাইনাস মাইনাস আসলে কি হবে, this is plus, and this is our answer for this kind of differential equation. অর্থাৎ ভেরিয়েবল সেপারেবলের সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে এগুলো আসলে গুণ আকারে আছে কিনা। অনেক সময় ভেরিয়েবল সেপারেবল গুণ আকারে না থাকলেও তোমাকে কিন্তু গুণ আকারে প্রকাশ করে নেওয়া যায়। যেমন তোমাকে বলো e টু দি পাওয়ার x + y dy = dx, এটাকে তুমি কোন প্রক্রিয়ায় সলভ করবা? এখানে তো x প্লাস যোগ আকারে আছে, তাহলে আমাদের একটু আগের কথার সাথে এটা কনফ্লিক্ট হয়ে যাবে না যদি ভেরিয়েবল সেপারেবল করি? কিন্তু তুমি খেয়াল করে দেখো, এখানে এটা গুণ যোগ আকারে থাকলেও এটা যেহেতু বেস সেম, একে আমরা e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার y গুণ আকারে কনভার্ট করে ফেলতে পারি না? यस স্যার। তখন খেয়াল করে দেখো এইটা কিন্তু তার সাথে সেপারেবল হয়ে গেছে, এইটাকে যদি তুমি এই পাশে নিয়ে যাবে e টু দি পাওয়ার -x হয়ে যাবে না? জি স্যার। এখন তুমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন ইউজ করো, dx টাকে পিছনে দিয়ে দেই। খেয়াল করো, e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, এটা হবে কত -e টু দি পাওয়ার -x + c। কেউ যদি মনে করে যে এইখান থেকে সে আরো সুন্দর একটা ফর্ম নিয়ে আসবে, নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই, আরো বিভিন্ন প্রক্রিয়াগুলো অ্যাপ্লাই করে। তো এইটা ছিল আমাদের ভেরিয়েবল সেপারেশন। যদি এইখানে তোমার sec² x 1 + 10y
dx by dy equal to 1 ও থাকে, একটা জিনিস খেয়াল রাখবা, x গুলো কিন্তু y গুলো কিন্তু গুণাকারে আছে, কেউ যোগাকারে আছে এখানে? যোগাকারে কিন্তু নেই, গুণাকারে আছে। সো গুণাকারে থাকা মানে একে সেপারেবলে আমি কনভার্ট করতে পারবো, কারণ dy দ্বারা যদি গুণ করো এই পাশে dy চলে আসবে, dy দ্বারা ভাগ করো এটা হয়ে যাবে sec square x dx, this equal to এটা dy by 1 plus tan y, so integrating both side, এটা ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে, করার ফলে তোমার যা রেজাল্ট আসবে দিস ইজ ইওর আনসার। তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট এরকম ইন্টিগ্রেশন করে আসছো dx by 1 plus tan x, উদাহরণের একটা ইন্টিগ্রেশন ছিল মনে আছে? এটা কিন্তু সেই জায়গাতে পড়ে যাবে, tan x কে sin x by cos x এ ভাঙায় লসাগু করবা, দেন হচ্ছে একটু সাজিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে তার ইন্টিগ্রাল ফর্ম চলে আসবে। এইটা ছিল বেসিক্যালি আমাদের ভেরিয়েবল সেপারেশনের প্রক্রিয়া। তো মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এক্স ওয়াই সবসময় মাল্টিপল আকারে থাকে। আমরা সেকেন্ড পড়েছিলাম, এটা ছিল হচ্ছে ওয়ান ভেরিয়েবল সেপারেবল, সেকেন্ড পড়েছিলাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ ভেরিয়েবল সেপারেবল। ট্রান্সফরমেশনে কি ছিল যে অবশ্যই dy by dx এর ভিতর f of ax plus by plus c এরকম একটা ফর্ম থাকবে, এরকম ফর্ম থাকলে তাকে ট্রান্সফর্ম করতে পারবো এবং তাকে ভেরিয়েবল সেপারেবলে নিতে পারবো। এই ফর্মটা যদি না থাকে তাহলে আমাদের ট্রান্সফর্ম করার কোনো প্রয়োজন নেই, এই ফর্মটা যদি না থাকে তাহলে আমাদের ট্রান্সফর্ম করার কোনো প্রয়োজন নেই। dy by dx equal to f of ax plus by plus c, সো এটা যদি থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা নতুন একটা ভেরিয়েবলের মাধ্যমে ট্রান্সফর্ম করব এবং দেন ভ্যালুগুলো অরিজিনাল ইকুয়েশনে বসাবো, তাহলে যে ইকুয়েশনটা আমাদের আসবে দিস ইজ ট্রান্সফরমেশন অফ ভেরিয়েবল সেপারেবল এবং ফাংশনটা সেপারেবল হয়ে যাবে। সো এরকম ইকুয়েশন কেমন হতে পারে? সাপোজ আমি বললাম x plus y whole square dy by dx equal to 2x, আমি জানি না এটার ভাগ্যে কি আছে, একটা ইকুয়েশন আমি ড্র করলাম, সাপোজ এটা নন লিনিয়ার, ট্রাই করে দেখি, যদি এখানে 1 হয় তাহলে মাস্ট বি, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই আমাদের, বাট আমরা কত দিয়েছি 2x, দেখি এই প্রক্রিয়াতে এটা আসলে হয় কি। তো এখানে তো তুমি সেপারেবল করতে পারবা না, তো ট্রান্সফর্ম ইউজ করবা, ধরি z ইকুয়াল টু কত x প্লাস y, তার মানে অবশ্যই তোমার dz বাই dx সমান কত হবে 1 প্লাস dy বাই dx, so substitute all the values in original equation, so this means z square, dy by dx means 1 plus dy by dx, this equal to, oh sorry, z সমান this, dz by dx সমান 1 plus dy by dx, তার মানে dy by dx এর মান বের করতে হবে, dy by dx এর যদি মান বের করি এটা মাইনাস this equal to হয়ে যাবে, so dy by dx এর ভ্যালু কত আসবে, dz by dx minus 1, this equal to twice x, this equal to twice x, so dz by dx minus 1, this equal to twice x by z square, এবং যদি এটাকে এই পাশে নিয়ে যাই this is কত হবে প্লাস 1 আসবে, এটার ভাগ্য খুবই খারাপ মনে হচ্ছে, এখানে আসলে x আসবে না, x না আসলে এই প্রবলেমটা হবে, যে কোনো কনস্ট্যান্ট থাকলেও হবে, তবে আমরা একটু ট্রাই করে দেখি। সো যদি লসাগু করি dz by dx this equal to
এটা যদি লসাগু করি কত আসবে? এটা তো অন্য আরেকটা ফর্মে চলে আসছে। লসাগু করতে হবে না, এটাকে এই পাশে নিয়ে আসো। এই পাশে যদি নিয়ে আসো মাইনাস 2/z² x ইকুয়াল টু কত? 1, এরকম হয় না? dz by dx minus 2/z² x equal to 1, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা তো হবে না, এটা কিন্তু ভেরিয়েবল সেপারেবল হচ্ছে না এই প্রক্রিয়াতে। এইখানে যদি আমরা এনি কনস্ট্যান্ট দেই তাহলে ভেরিয়েবল সেপারেবল হবে, x কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলে হবে না। যাই হোক, যদি এখানে 2 থাকে তো তখন আমাদের ফর্মটা কি আসবে? dz by dx is equal to 2 plus z² by x. সো এইটা কিন্তু এখন ভেরিয়েবল সেপারেবল হবে। কিভাবে? এই পাশে আনো z², এই পাশে যদি নাও 2 plus z² dz equal to dx. So now integrating both sides. এখন জাস্ট তোমাকে এই পার্টটা ইন্টিগ্রেশন কিভাবে করবা? 2 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, 2 যোগ করে 2 দ্বারা মাইনাস করে দিবা। তখন এটা ভাগ হয়ে থাকবে অনলি dz মাইনাস এখানে আসবে 2/2 প্লাস z² সমান এটা হলো x প্লাস c। তোমার কিন্তু ইন্টিগ্রেশন প্রক্রিয়া জানতে হবে, কারণ কখন তোমার সামনে কি ইন্টিগ্রেশন আসবে তুমি জানো না। খেয়াল করো, এটা কি আমরা ইন্টিগ্রেশন করতে একটু ভাগাই এরকম করে আছে। এটা মানে z, এইটা মানে কি 2 তো কনস্ট্যান্ট, এখানে dz আছে, এটা সমান কি হবে? √2 হোল স্কয়ার প্লাস z² এ আসবে না? ইন্টিগ্রেশন অফ dz বাই a স্কয়ার প্লাস কি x²। তার একটা ফর্ম আছে কি 1/a tan ইনভার্স x বাই a। আবার এখানে সেই অবলম্বন হবে। বলো স্যার, সেকেন্ড লাইনে তো z² প্লাস 2 মাইনাস 2 করছেন, তার একটা টুকুই গেল। যোগ করে দিছি, এই জন্য 2 বিয়োগ করে দিছি। আমি কি বেশি কিছু লিখেছি? না, ওটা বেশি কিছু লেখেন নাই। তাহলে ডিজেড আলাদা করছে। এরপর এটা দ্বারা ভাগ করে দিছি, প্রথমে এটাকে ভাগ করছি পরে এটাকে ভাগ করছি। ও আচ্ছা, বুঝছি। এইটা দ্বারা যদি এটাকে ভাগ করি এটা কি অনলি ডিজেড থাকবে না? ডিজেড আর একদম আলাদা করে দিছি 2/2 প্লাস z², 2/2 প্লাস z²। দেন তুমি তোমার মতো করে ইন্টিগ্রেশন করবে। তবে খেয়াল রাখতে হবে ফাংশনে যদি তোমার ax প্লাস by প্লাস c এই ফর্মটা থাকে তাহলে তুমি সেই জায়গাতে ট্রান্সফরমেশন ইউজ করতে পারো এই ধরনের। আদারওয়াইজ কিন্তু তুমি এই ধরনের ট্রান্সফর্ম ইউজ করতে পারবে না। তো এটা ছিল ভেরিয়েবল সেপারেবল, দিস ইজ ট্রান্সফরমেশন অফ ভেরিয়েবল সেপারেবল। এবং আমাদের তোমাদের যে ইয়াগুলো দিয়েছি ম্যাটেরিয়ালস গুলো, এখানে কিন্তু এদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। তোমরা কতটুকু ট্রাই করেছো ঠিক আমি ঠিক জানি না, ওইখানে বেশ অনেক ধরনের কেসের বিভিন্ন প্রবলেম দেওয়া আছে। 3 নাম্বার ছিল হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নাম্বার 3 হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আমরা কখন অ্যাপ্লাই করি? যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন m dx প্লাস n dy ইকুয়াল টু 0 এ m এবং n both হোমোজেনাস হয়, হোমোজেনাস ফাংশন। কোন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই যে m এবং এই যে n এই দুইটা ফাংশন যদি হোমোজেনাস হয় যে কোনো ডিগ্রির, তখন আমরা এই হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা ইউজ করি। এবং হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অন কাইন্ড অফ ট্রান্সফরমেশন ফর্ম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি হোমোজেনাস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এক ধরনের ট্রান্সফরমেশন ইউজ করি। ট্রান্সফরমেশনটা কি ছিল?
y equal to basically dependent variable equal to z into independent variable. হোমোজেনাস হইলেই তুমি এই ট্রান্সফর্মটা ইউজ করবে, যদি সেখানে y টা ডিপেন্ডেন্ট আর x টা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। এবং দেন তুমি হচ্ছে এটা ডেরিভেটিভ অ্যাপ্লাই করবা এবং সাবমিট করবা। সাবমিটের পরে যেই রেজাল্ট আসবে সেটা একটা ভেরিয়েবল সেপারেবল হবে। ট্রান্সফরমেশনে এখানেও ভেরিয়েবল সেপারেবল হয়, এখানেও কিন্তু কি তোমার হোমোজেনাসেও ফাংশন ভেরিয়েবল সেপারেবল হয়। তবে হোমোজেনাস হলে অবশ্যই m এবং n কি হোমোজেনাস হইতে হবে, এবং দেন তোমার ট্রান্সফরমেশনটা y ইকুয়াল টু z এর ভিতরে রাখতে হবে। সাপোজ তোমাকে একটা ভিন্ন ধর্মীর ফাংশন দেখাই, মনে করো y dx প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার dy দিস ইকুয়াল টু 0। স্যার একটু হোমোজেনাস ফাংশনের ফর্মটা যদি একটু বলতেন, একবার একটু আউট হয়ে গেছে আমার হাত থেকে। mdx প্লাস mdy এটা তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে ওটা না হোমোজেনাস স্যার, যদি হোমোজেনাস থাকে স্যার, হোমোজেনাসটা যদি একবার বলতেন। হোমোজেনাস থাকলে ফাংশন যদি হোমোজেনাস হয় তাহলে তোমার অবশ্যই ট্রান্সফরমেশন হবে কি y ইকুয়াল টু zx। স্যার ওইটা বলি নাই স্যার, যে ফাংশনটা যে হোমোজেনাস স্যার, ওইটা স্যার বুঝবো কিভাবে স্যার, এটা একটু ভুলে গেছি। হোমোজেনাস ফাংশন কিভাবে বুঝবা? জি স্যার ভুলে গেছি স্যার, এটা একটু এই তোমাদের এটা ফার্স্ট সেমিস্টারে ভালো করে পড়া। জি স্যার ফার্স্ট সেমিস্টারে পড়েছি স্যার, এই জন্যই তো ভুলে গেছি। এই আমি তিনটা মেথড পড়াইছি হোমোজেনাস, তারপরে সলভ করাইতে যে একটা ফাংশন হোমোজেনাস কিনা আমরা একটু দেখাই দিচ্ছে যে ওই ফাংশনের প্রতিটা টার্মের পাওয়ার সেম কিনা। টার্মের পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা তাকে হোমোজেনাস বলি। যেমন আমরা বলি x স্কয়ার dx প্লাস y স্কয়ার আর dy দিস ইকুয়াল টু 0। m এবং n, তাই না? ইয়েস স্যার। পাওয়ার কি সেম না? ইয়েস স্যার। এটা কিন্তু আমরা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। another x plus y dx plus x minus y dy is equal to 0। এখন দেখো টোটালটা প্রতিটা টার্মের পাওয়ার কি 1, তাই না? ইয়েস স্যার। দিস ইজ টোটালটা প্রতিটা টার্মের পাওয়ার কি 1। সো দিস ইজ হোমোজেনাস ফাংশন। এবার এগুলো তো পাওয়ারের মাধ্যমে দেখালাম, তোমার আরো হতে পারে x কিউব প্লাস y x স্কয়ার dx প্লাস y কিউব dy। এটা একটা হোমোজেনাস ফাংশন, হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কি থার্ড ডিগ্রি হোমোজেনাস, তাই না? ইয়েস স্যার। এটাও কি থার্ড ডিগ্রি হোমোজেনাস। সো যে কারণে এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই কি হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা জাস্ট আমি হলো পাওয়ার দেখে ক্যালকুলেশনের কথা বলবো। বাট যদি এইরকম ইকুয়েশন থাকে সেইখানে তুমি কিভাবে হোমোজেনিটি আইডেন্টিফাই করবা যে এটা আসলে হোমোজেনাস কিনা। তারপর আমি কিন্তু এখানে একটা জটিল প্রবলেম দিয়েছি হোমোজেনাসের ক্ষেত্রে, এটা আসলে হোমোজেনাস কিনা। তো তখন আমি তোমাদের বলেছিলাম যে f of x এর পরিবর্তে tx এবং y এর পরিবর্তে ty বসাবো। যদি দেখি ফাংশনটা t টু দি পাওয়ার n f of xy আসছে তাহলে তাকে আমরা কি বলবো হোমোজেনাস ফাংশন। হোমোজেনাস ফাংশনের আরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। যদি কোনো ফাংশনকে dy বাই dx কে যদি আমি f of y বাই x আকারে প্রকাশ করি, জি স্যার এইটা ফার্স্ট সেমিস্টারে ছিল এই পার্টগুলো। দিস ইজ হোমোজেনাস ফাংশন। হোমোজেনাস ফাংশনকে আমি আরো অন্যভাবে প্রকাশ করতে পারি। যদি m বা n সমান আমি লিখতে পারি y টু দি পাওয়ার n ফাংশন অফ x বাই y অথবা x টু দি পাওয়ার n ফাংশন অফ y বাই x, তাহলেও তাকে কি আমরা n মাত্রার হোমোজেনাস ফাংশন বলতে পারি। খেয়াল করে দেখো এখানে 4টা y দেখাইলাম হোমোজেনাসের, আরো একটা দেখিয়েছি সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি না। পাওয়ার কত হইতে হবে? সেম হইতে হবে। ইয়েস স্যার। তো এই কোন একটা ফর্মের ভিতর যদি বিলং করে কোন ইকুয়েশন তাহলে তাকে আমরা বলবো কি হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যদি ইকুয়েশন হোমোজেনাস হয় তাহলে অবশ্যই তোমাকে y ইকুয়াল টু zx ট্রান্সফর্ম ধরতে হবে। y ইকুয়াল টু zx মানে কি z ইকুয়াল টু y বাই x না? ইয়েস স্যার। খেয়াল করে দেখো এটা হলো তোমার ট্রান্সফর্ম। y বাই x ইকুয়াল টু নতুন আরেকটা ভেরিয়েবল তোমাকে পরিচয় করিয়ে দিতে হবে। দেখ আমি কিন্তু এখানে একটা এক্সাম্পল নিয়েছি একটু ডিফারেন্ট, মানে সহজ না, একটু কঠিন ধরনের হোমোজেনাস ফাংশন, যে এটা আসলে হোমোজেনাস কিনা এটা যদি আমরা টেস্ট করতে চাই কিভাবে টেস্ট করব।
এটার পাওয়ার কত বলো তো? 1 ডিগ্রি হোমোজেনাস, তাই না? ইয়েস স্যার 1 ডিগ্রি স্যার। 1 ডিগ্রি, তার মানে m হচ্ছে কি 1 ডিগ্রি হোমোজেনাস। যদি n টাও 1 ডিগ্রি হোমোজেনাস হয় তাহলে তো হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। ইয়েস স্যার। এখন n টা আসলে 1 ডিগ্রি হোমোজেনাস কিনা এটা টেস্ট করার জন্য আমরা একদম খেয়াল করি সবার উপরের ফর্মটা অ্যাপ্লাই করে দিই, কারণ এই ধরনের ফাংশনের হোমোজেনাস টেস্ট করার জন্য আর নতুন একটা ভেরিয়েবল অ্যাড করে তাদের হোমোজেনিটি টেস্ট করতে হয়। এভাবে তোমাদের কিন্তু এখানে হোমোজেনাস টেস্ট করতে হবে না প্রবলেম সলভ করতে গিয়ে, তোমরা রাফলি টেস্ট করে দেন হোমোজেনাস হলো y = zx ধরে নেবা। তারপর এটা যদি f of x হয়, আমি যদি f of x এর পরিবর্তে tx, y এর পরিবর্তে ty বসাই, তাহলে আমার এরকম হবে না, t স্কয়ার x স্কয়ার মাইনাস t স্কয়ার y স্কয়ার ইয়েস স্যার। is equal to উভয় পক্ষে t স্কয়ার কমন যায় না? ইয়েস স্যার। t স্কয়ার কমন গেলে তার উপর রুট ওভার আছে, বাইরে যদি t চলে আসে অনলি t হয়ে যাবে না? রুট ওভার বাইরে যদি চলে আসে তাহলে থাকবে কি তোমার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো তো, টি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি ফাংশন অফ এক্স ওয়াই না? ইয়েস স্যার। তার মানে টি এর পাওয়ার কত 1 না? ইয়েস স্যার। খেয়াল করে দেখো এই ফর্ম হইছে না, টি এক্স ওয়াই f of tx dy সমান t টু দি পাওয়ার n f of xy। সো বলতে পারি না এটা একটা ফার্স্ট ডিগ্রি হোমোজেনাস ফাংশন? খেয়াল করো m ও ফার্স্ট ডিগ্রি হোমোজেনাস, n ও কি ফার্স্ট ডিগ্রি হোমোজেনাস, তার মানে কি এই ইকুয়েশনটা একটা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন না? সো যেহেতু এটা একটা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি কিন্তু সহজ ইকুয়েশন গুলো নিই না, এটা একটু জটিল ধরনের। তার মানে আমার অবশ্যই ট্রান্সফর্ম কি হবে y = dx। একে যদি ডেরিভেটিভ করি dy বাই dx সমান কত হবে? d কে রেখে x = v, x কে যদি রাখি তাহলে হবে dv বাই dx। ওকে, আমি সব মুছে দিলাম, এখানে যা তুলেছিলাম। আমি একটু উপরের ইকুয়েশন থেকে আসি, এইখানে আমরা পাবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়াই ডিএক্স। ডিওয়াই এর নিচে যদি ডিএক্স দিয়ে দেই আর মাইনাস ওয়াই এর নিচে যদি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেই হবে এরকম। সো আমি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি? দিস v প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস y সমান কত zx, zx y সমান কত পেয়েছি zx মানে z স্কয়ার x স্কয়ার। স্যার বলো স্যার একটু লাস্টের লাইনটা আরেকবার যদি একটু বুঝাতেন, এই যে একদম নিচে যে মুছতে নিয়েছিলেন যে এই লাইনটা, একটু এই লাইনটা এটা তুমি স্যার ডেরিভেটিভ কেমন জানি ব্লাড দেখাচ্ছে। তুমি এটা ডেরিভেটিভ করো, এটা কি y সমান vx না? তুমি এটা ডেরিভেটিভ করো কত হবে dy বাই dx, এখানে uv সূত্র অ্যাপ্লাই হবে না? ইয়েস স্যার। যদি v রাখো x এর ডেরিভেটিভ কত 1, যদি x রাখো v এর ডেরিভেটিভ কত হবে x এর সাপেক্ষে dv বাই dx। এই মানটাই আমরা dy বাই dx এর এখানে বসিয়ে দিয়েছি। ওকে, এবার তুমি হইলো এটা কাজ করবা, কত আসবে v প্লাস x। এই আমরা এক জায়গায় v বসাইছি আর একবারে z বসাইছি কেন? এটা vx হবে না হিসেবে? ইয়েস স্যার, ওইটাই বুঝতেছিলাম না যে এখানে ভিউ এখানে জেড কেন। z ইউজ করলে তো সব জায়গাতেই z হবে। ইয়েস স্যার। dv বাই dx মাইনাস v বাই নিচে এটা কত আসবে x স্কয়ার, যদি কমন নেই বাইরে চলে আসলে অনলি x হবে, দিস ইজ 1 মাইনাস b স্কয়ার, দিস x cancel, v plus x dv by dx minus d by root over 1 minus b square. So x dv by dx is equal to v যদি এই পাশে যায় আবার মাইনাস হয়ে যাবে
minus b by root over 1 minus b square minus v. Again, x dv by dx this equal to তুমি যদি লসাগু করো root over 1 minus b square আসবে কত minus c minus v root over 1 minus b square. তাহলে দেখো ফাংশন is variable separable. ফাংশন কি is variable separable কিভাবে এটাকে এই পাশে নিয়ে আসো নিচে আসলে উপরে হয়ে যাবে root over 1 minus b square নিচেরটা হয়ে যাবে কত minus v root over 1 minus b square dv this equal to dx by x. Now integrating both side. অর্থাৎ হোমোজেনাস ফাংশন যেমনই থাকুক না কেন যদি হোমোজেনাস হয় তাহলে সেটা অবশ্যই ভেরিয়েবল সেপারেবল হবে এবং এনিহাউ আমি কিন্তু তোমাদের আগেই বলেছি তুমি নিজেও জানো না তোমার জন্য কি ধরনের ইন্টিগ্রেশন ফাইট করতেছে সো তোমাকে অবশ্যই ইন্টিগ্রালের উপর একটু ভালো দক্ষতা রাখতে হবে যদি ফাংশন খুবই ইজি হয় তাহলে সহজ ধরনের ইন্টিগ্রাল প্রবলেম আসবে আর যদি ফাংশন একটু সো মাচ ডিফিকাল্টিস ক্যাটাগরি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি ইন্টিগ্রাল ফর্ম আমাদের একটু ডিফিকাল্ট প্রবলেমে চলে আসবে সো এখানে যদিও একটা ডিফিকাল্ট ইন্টিগ্রাল প্রবলেমটা আসছে তোমরা ট্রাই করে দেখবা এটা কিন্তু অনেক কঠিন একটা ইন্টিগ্রাল আসছে এটা অবশ্যই বিভিন্ন মেথডোলজি অ্যাপ্লাই করে দেখতে হবে আমি জাস্ট অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি যে ভেরিয়েবল সেপারেবল পর্যন্ত কিন্তু চলে আসবে যেই ফাংশনই হোক না কেন আর যদি খুব ইজি ক্যাটাগরির কোনো হোমোজেনাস ফাংশন হয় যেমন যদি এরকম হয় যে xy dx সমান x স্কয়ার প্লাস y স্কয়ার dy এই ধরনের ফাংশন অনেক ইজি প্রক্রিয়া সলভ করতে পারবা এদের যে ইন্টিগ্রাল ফর্ম আসবে অনেক ইজি আসবে এখানে যদি মাইনাসও থাকে এক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নাই এখানে যদি 2ও থাকে তোমার কোনো প্রবলেম হবে না মানে এই ধরনের ফর্মের যে ইন্টিগ্রাল ফর্ম আসবে ভেরি ইজি আসবে ওকে এটা ছিল আমাদের হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে মানে যে কোনো ধরনের যদি হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যদি তুমি সঠিক ট্রান্সফরমেশনটা খালি রেডি করতে পারো তাহলে তোমার প্রবলেমের 50 থেকে 60% তুমি এগিয়ে যাবে যে y equal to dx যদি এই ট্রান্সফরমেশনটা তুমি জাস্ট নিতে পারো ওকে আমাদের আরো বেশ অনেক ধরনের প্রবলেম আছে আমরা এরপরে 4 নম্বর একটা প্রবলেমে যাব লিনিয়ার ডিফারেন্সিয়াল আমরা কোনো ইকুয়েশন সলভ করব না এটার জন্য শুধু ফর্মটা দেখাবো কারণ আমাদের একটু দ্রুত আগাইতে হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবশ্যই ফার্স্ট ডিগ্রি হবে এবং আমরা যে প্রবলেম সলভ করতেছি সেটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং অবশ্যই এর ফর্ম হবে স্ট্যান্ডার্ড ফর্ম dy by dx প্লাস p of x y is equal to p of x কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই ফর্মের হয় তাহলে অবশ্যই তার একটা মেথড আছে এবং শুরুতে তার জন্য একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে কি e to the power p of x dx দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে কি এইটা দুই পাশে আমরা গুণ করে দিই দুই পাশে গুণ করার ফলে আমরা কি পাই এরকম একটা ফাংশন পাই না d by dx y into ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মনে আছে সমান p of x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল into ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেন dx দ্বারা গুণ করলে এখানে dx চলে আসবে এবং ইন্টিগ্রেটিং both side problem is solved যদি সেটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় এবং অবশ্যই ইকুয়েশনটি এই ফর্ম মেইনটেইন করতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দেখাই সাপোজ আছে হলো x dy by dx প্লাস x স্কয়ার y is equal to
e to the power x সাপোজ এরকম একটা ইকুয়েশন আছে। যে বলতো এই ইকুয়েশনটা লিনিয়ার, অবশ্যই লিনিয়ার, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, ওয়াই ডেরিভেটিভের সাথে কখনো গুণ নাই, তার মানে অবভিয়াসলি লিনিয়ার। যদি সে লিনিয়ার হয় তাহলে অবশ্যই সে এই ফর্মও অবশ্যই বিলং করবে। যদি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হয়, এক্স দ্বারা ভাগ করে দাও, খেয়াল করো সে এই ফর্মে আসলে চলে আসবে। এখানে মাইনাস এক্স দাও, নাহলে সলভ করা সো মাচ ডিফিকাল্ট হয়ে যাবে। সো দিস যদি এক্স দ্বারা ভাগ করে দেয়, এটা হবে কি ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই সমান কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওভার এক্স, e to the power minus x over x। তো আমি প্রবলেমটা একটু সঠিকভাবে লিখে দিই, এটার প্রবলেম সলভিং অনেক হার্ড হবে। Square e to the power x square by 2। এখান থেকে x স্কয়ার ক্যান্সেল যদি করে দেই কত আসবে 1 ওভার x ln x x, তার মানে ভাগ করে দিলে হবে y বাই x। হ্যাঁ, আমরা যে প্রবলেমটা নিয়েছি এই প্রবলেমটা হবে x dy বাই dx প্লাস y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x। যদি স্ট্যান্ডার্ড ফর্মে নেই তাহলে এটা এই ফর্মে বিলং করবে। খেয়াল করে দেখো এটার সাথে যদি এটা তুমি কম্পেয়ার করো, p of x সমান কত পাবা 1 বাই x, আর q of x সমান কত পাবা মাইনাস x বাই x। p of x সমান this আর q of x সমান হচ্ছে কত this। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমার কত হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p of x dx 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x e টু দি পাওয়ার ln x, ক্যান্সেল হয়ে থাকবে কি অনলি x। তোমার সলিউশন কত হবে তাহলে d into y into integrating factor সমান q of x মানে কত e to the power minus x by x into dx, তাই না, into dx। so integrating both sides যদি করো x y this equal to the integration of 1 by x e to the power minus x dx। this is our solution। just তুমি এইখানে UV ফর্ম অ্যাপ্লাই করে এটাকে ইন্টিগ্রেশন পার্ট করে যাবে। সো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি তোমার এই ফর্মে থাকে তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে দেন y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু q of x dx হবে কি তার সলিউশন। আদারওয়াইজ যদি গুণ করে নিতে পারো তবু কোনো সমস্যা নাই, গুণ করেও তার প্রবলেম সলভ করতে পারবে। এটা ছিল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম। দেন আমাদের 5 নম্বর একটা প্রবলেম ছিল হচ্ছে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেমটা আমাদের কেমন ছিল যে quite similar to linear differential equation of first order first degree, just y to the power n alongside q of x, whereas n is not equal to 0 and 1. If n equal to 0 and 1, equation converted to linear differential equation. Okay, যদি কোনো differential equation বার্নৌলিস হয় তাহলে তার ক্ষেত্রে বলা ছিল এই যে y to the power n একে নতুন একটা ভেরিয়েবলের মাধ্যমে আমাদের পরিচয় করিয়ে দিতে হয়। সরি, এটাকে না, যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার্নৌলিস হয় এই যে y টু দি পাওয়ার n আছে
কিউ এক্স এর সাথে ওয়াই এর যে ফাংশনটা থাকবে তাকে টোটাল ফাংশনের সাথে আমরা ভাগ করে দিব, পাবো কত 1/y² dy/dx প্লাস p of x y to the power -n, তারপর 1 - n q of x। এবং এই যে p of x এর সাথে যে y এর ফাংশনটা থাকবে আমরা তাকে ধরতে বলি কি যে ইকুয়াল টু y to the power 1/n। স্যার ওইটা 1/yn হবে না সরি স্যার 1/y² n হবে, তাই তো? জি স্যার। বার্নলিসের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন নিতে হয়। ট্রান্সফরমেশনটা কি? এই যে p of x এর সাথে যেটা পাই এখন আমরা ফাইনালি তাকে নতুন একটা ভেরিয়েবলের মাধ্যমে পরিচয় করে দিতে হয়। এই নতুন ভেরিয়েবলের ডেরিভেটিভ করে যদি আমি এইখানে বসাই তাহলে এই যে ইকুয়েশন এটা আসলে হবে কি একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং দেন সেই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কি, এটা ছিল আমাদের 5 নাম্বার, সেই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা আমাদের মতো সলভ করি। অর্থাৎ একটু আগে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রবলেমটা সলভ করে আসলাম সেটার মতো কি তাকে সলভ করি। 6 নাম্বার আমাদের একটা প্রবলেম ছিল লাস্ট ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। বলো তো আমাদের আর কোনটা বাকি আছে? অনেক তো আমি বললাম সমাধান সহ। মনে নেই এক্সাক্ট নন এক্সাক্ট exact differential equation. So n dx minus plus n dy এটাকে আমরা exact বলি কখন? যদি del m by del y equal to del n by del x হয়। যদি সে exact হয় তাহলে তার একটা সমাধান আছে এবং আমরা সমাধানটাকে কি বলি? ইন্টিগ্রেশন অফ y constant m xy dx plus integration of n of y dy is equal to c। অন্যভাবে বলতে পারি এটাকে সলিউশনটাকে ইন্টিগ্রেশন অফ mx dx plus integration of এখানে হবে x constant n of xy dy is equal to যেটাই করি না কেন দুইটার সেম সমাধান। এবং এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা সরাসরি এক্সাক্ট এর সলিউশনটা পেয়ে যাব। যদি এক্সাক্ট হয় তাহলে এটা যদি সমান হয় তাহলে দুইটার যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করব। আর যদি এক্সাক্ট না হয়, কয়টা প্রক্রিয়া আছে এক্সাক্ট না হইলে? 4টা প্রক্রিয়ায় আমরা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট এ রূপান্তর করতে পারি। যদি এক্সাক্ট না হয় তাহলে 4টা প্রক্রিয়া আছে তাকে আমরা এক্সাক্টে রূপান্তর করতে পারি। একটা প্রক্রিয়া কি ছিল যে del m by del y minus del m by del x এটাকে যদি n of y দ্বারা ভাগ করি, সে যদি f of x হয় তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করি। আমার এখানে হয়তো একটু মিসিং থাকতে পারে, তোমরা এটা একটু কারেকশন করে নেবা যে যদি n of y দ্বারা ভাগ করি তাহলে কি, যদি f of x হয় সে ফাংশন অফ অনলি x তাহলে আমরা কি করব, তার ক্ষেত্রে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো, সেটা হবে কি যদি পাওয়ার ইন্টিগ্রেশন অফ f of x dx। দেন এইটাকে যারা যদি এক্সাক্ট ইকুয়েশনকে গুণ করে দেই, ওই ইকুয়েশনটা নন এক্সাক্ট ইকুয়েশনকে যদি গুণ করে দেই তাহলে নন এক্সাক্টটা বেসিক্যালি এক্সাক্ট হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আমরা আবার তার এক্সাক্টের প্রক্রিয়া সলিউশন ড্র করব। সেকেন্ড আরেকটা কেস ছিল সিমিলার, উপরে del m by del y minus del n by del x যদি আমরা মাইনাস m of x দ্বারা যদি ভাগ করি, যদি এটা f of y এর ফাংশন হয় সেই ক্ষেত্রে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাই হচ্ছে কি যদি পাওয়ার ইন্টিগ্রেশন অফ f of y
dy এবং দেন এটার মাধ্যমে নন এক্সাক্ট কে আবার গুণ করে দেই, সে এক্সাক্ট হয়ে যায়, দেন এক্সাক্টের প্রক্রিয়াটা অবলম্বন করি। আরো দুইটা মেথড আছে, একটা হচ্ছে হোমোজেনাসের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি যদি হোমোজেনাস হয় m এবং n, এটা নন এক্সাক্ট, এবং যদি হোমোজেনাস ফাংশন হয় নন এক্সাক্ট এন্ড হোমোজেনাস হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরি কাকে, 1/m into x plus n into y। এগুলা কিন্তু mx মানে del m by del x না, এটা হচ্ছে m into x plus ny, এটা তার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়। আর যদি y f of xy dx plus x f of xy dy নন এক্সাক্ট ইকুয়েশন যদি এই ফর্মের হয়, তার ক্ষেত্রে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাই f of x equal to, সেটা হয় 1/mx minus ny। এটা দ্বারা যদি গুণ করে দেই তাহলে কি আমরা সেখান থেকেও যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো ইকুয়েশন থেকে এক্সাক্ট করতে পারবো এবং দেন এক্সাক্ট প্রক্রিয়ার সমাধান সলভ করব। সো এইগুলা ছিল হচ্ছে আমাদের প্রথম 6টা রুলস, এবং তোমরা প্রথম 6টা রুলসের ভিতরেই মোটামুটি ভালো প্রবলেম পাবা সকল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভিং এর ক্ষেত্রে। দেন আমরা একটা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম 7, এটাকে আমরা বলতাম linear differential equation with constant coefficient, LDCC। linear differential equation with constant coefficient, কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি লিনিয়ার এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হতো তাহলে তার একটা সমাধান ছিল কি y equal to e to the power mx। এটাকে যখন আমরা অরিজিনাল ইকুয়েশনে বসাইতাম তাহলে আমরা একটা ফাংশন পাইতাম m equal to 0, এটা একটা পলিনোমিয়াল ফাংশন ছিল, এটাকে অক্সিলারি ইকুয়েশন বলতাম। এই পলিনোমিয়াল ফাংশনের 3 ধরনের সলিউশনের জন্য আমরা জেনারেল সলিউশন পাই। একটা হয়েছিল কি m যদি নাম্বার 1 রিয়েল এন্ড ডিফারেন্ট হয়, তার মানে অবশ্যই ডিফারেন্ট হলে m1 নট ইকুয়াল টু m2, এটার ক্ষেত্রে দেখাইলাম। তাহলে আমাদের y সমান হবে c1 e to the power m1x plus c2 e to the power m2x। নাম্বার 2 যদি রিয়েল এবং ইকুয়াল হয়, অর্থাৎ রিপিটেড, m1 equal to m2, তখন হবে y equal to c1 e to the power m1x plus c2 equal to হলে তার সাথে একটা x গুণ হয়ে সেম জিনিসটাই হয়ে যাবে। যদি কমপ্লেক্স হয়, m যদি কমপ্লেক্স হয়, কমপ্লেক্সের ফর্ম কি আলফা প্লাস মাইনাস i বিটা, তাহলে y সমান হবে কি e to the power alpha x c1 cos beta x plus c2 sin beta x। এই 3টা সলিউশন ছিল এবং এদেরকে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন বলতাম LDECC। যদি সেটা হোমোজেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতো তাহলে তার কমপ্লিমেন্টারি ফাংশনই তার জেনারেল সলিউশন থাকতো, আর যদি সেটা নন হোমোজেনাস হইতো, অর্থাৎ যদি রাইট পাশে f of x এর বিভিন্ন কোনো মান থাকে, তাহলে তার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল মিলিয়ে হচ্ছে তার জেনারেল সলিউশন। এবং নন হোমোজেনাসের ক্ষেত্রে আমরা জেনারেল সলিউশন স্টাডি করেছি হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে যদি f of x equal to e to the power mx হয়, তার ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা yp পার্টিকুলার ইন্টিগ্রাল ধরে হচ্ছে a e to the power mx, এবং দেন অরিজিনাল জায়গাতে মানটা বসিয়ে আমরা a এর ভ্যালু বের করি, দেন yc plus yp সমান আমরা জেনারেল সলিউশন পাই। সিমিলারলি যদি f of x equal to e to the power mx না হলে any kind of quadratic equation like x square oblique x cube oblique x oblique x to the power 4 so on থাকে, আমরা কিন্তু তার yp কে ধরি কি
যত পাওয়ার থাকবে, সাপোজ আমি এক্স কিউব কে ধরলাম সর্বোচ্চ, তার থেকে ডিক্রিজিং হতে থাকবে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে অতবার ডেরিভেটিভ করে ওইখানে বসিয়ে দিলে এ বি সি ডি ইকুয়েটিং করে দুই পাশ থেকে আমরা তাদের ভ্যালুগুলো আসলে বের করতে পারবো, এবং দেন মান বসিয়ে পার্টিকুলার সলিউশনের মান বসিয়ে ওয়াইসি প্লাস ওয়াইপি ইউজ করে আমরা জেনারেল সলিউশনটা একবার করতে পারবো। এদের আরো ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে ট্রাইগোনোমেট্রিকের ভিতর, সাইন এক্স এবং কোসাইন এক্স। আর বলেছিলাম যে সাইন এক্স কোসাইন এক্স এর ক্ষেত্রে আমি সেটা তোমাদের প্র্যাকটিস করেই নেই, বাট বলেছিলাম যে যদি সাইন এক্স অবলিক কজ এক্স হয় তাহলে তার ক্ষেত্রে ওয়াইপিটা হবে কি এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। মান বসিয়ে ডেরিভেটিভ করবা, দেন অরিজিনাল ইকুয়েশনে বসাইলেই এ বি এর মান বের করা যাবে, বিভিন্ন ইকুয়েশন পেয়ে যাবে। এবং ফাইনালি এ বি এর মান বসাইলেই আমরা হচ্ছে ওয়াইপি পেয়ে যাব, দেন ওয়াইপি থেকে ওয়াইসি কম্বিনেশন করে জেনারেল সলিউশন বের করতে পারবো। এবং ফাইনালি আমরা আজকে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টাডি করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছি গ্রোথ রেট এবং ডিসইন্টিগ্রেটেড রেট ও ডিকেড ল গুলো ছিল ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অ্যাপ্লাই করে এইগুলোকে আমরা কিভাবে বের করতে পারি। এবং আমি তোমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় বলেছি তোমরা সবসময় একটা লাইন ডায়াগ্রাম তৈরি করবা। লাইন ডায়াগ্রাম তৈরি করলে তোমাদের জন্য ইজি হবে বেসিক্যালি এটা ক্যালকুলেট করতে। টি সমান 0 একটা পার্ট থাকবে ইনিশিয়াল, টি সমান নির্দিষ্ট আরেকটা সময় থাকবে, সাপোজ এটা বললাম হচ্ছে 50 বছর, টি সমান এটা একটা ফাইনাল রেঞ্জ থাকবে। তো যেমন এটা যদি জনসংখ্যা রিলেটেড এরকম কোনো প্রবলেম হয়, ধরো যে কোন দেশের জনসংখ্যা 50 বছরে আমি বললাম যে 2 বা 3 গুণ হয়ে গেছে, তার মানে অবশ্যই শূন্যে যদি এক্স নট থাকে 50 বছর পরে হচ্ছে 3x নট। জনসংখ্যা আসলে 4 গুণ হতে কত সময় লাগবে, বা জনসংখ্যা 5 গুণ হতে কত সময় লাগবে? সো ফাইনাল টাইম t = 5, 4 গুণ মানে কি 4x নট। খেয়াল করে দেখো তিনটা কন্ডিশন আবার চলে আসছে। এই দুইটা কন্ডিশন ইউজ করে কে এর মান বের করতে পারবা, পরে এটার সাথে এইটা ইউজ করে কে বসিয়ে ফাইনাল তুমি টি এর মান বের করে ফেলতে পারবে ইন্টিগ্রাল প্রসেসে। আর যদি এইটা সমান এটা বসাও, আবার এটা সমান এটা বসাও, এভাবে বের করতে পারবো। কিন্তু সকালে তোমাদের এই দুইটা প্রসেস দেখিয়ে দিয়েছি, বাট একটু যদি প্র্যাকটিস করো তাহলে এগুলো তোমাদের জন্য আসলে ইজি হবে। প্র্যাকটিস যদি না করো, এই যে আমি এত কথা বললাম না ক্লাসে, বা কতগুলো তোমাদের ভিডিও দিয়েছি, প্র্যাকটিস না করলে কিন্তু আসলে কোনোটাতেই লাভ হবে না। যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তুমি আসলে এর সুফলটা পেয়েছো।